মহাকাশ, আমরা কি সত্যি এটাকে বুঝি, নাকি আমরা শুধু যা দেখি সেটুকুই বিশ্বাস করি? যদি বলি এই বিশাল মহাবিশ্বের বেশিরভাগই আমরা দেখতে পাই না, তাহলে আসলে আমরা কি জানি? কেন মহাকাশে কোনো শব্দ নেই, তবুও সেখানে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ? যদি সূর্য একদিন হঠাৎ রেগে যায়, তাহলে কি এক মুহূর্তে অন্ধকারে ডুবে যাবে আমাদের পৃথিবী? ব্ল্যাক হোল কি সত্যিই সবকিছু গিলে ফেলে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অসীম মহাবিশ্বে কি আমরা একা, নাকি কোথাও কেউ আমাদের দিকে তাকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই সব সত্য যেগুলো বইয়ের পাতায় লেখা নেই। নাম্বার 7, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, কিন্তু এই গ্যালাক্সির কেন্দ্রের কাছে এমন একটি বিশাল গ্যাসীয় মেঘ রয়েছে যেখানে অ্যালকোহল জাতীয় রাসায়নিক যৌগের উপস্থিতি পাওয়া গেছে। এই মেঘটির নাম স্যাজিটেরিয়াস B2। এটি মিল্কি ওয়ের কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে, প্রায় 25,000 আলোকবর্ষ দূরে। এই মেঘে পাওয়া গেছে মিথানল, যা এক ধরনের সরল অ্যালকোহল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা কোনো মদের মতো পানযোগ্য অ্যালকোহল নয়। এটা বিষাক্ত এবং শুধু রাসায়নিকভাবে অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত। স্যাজিটেরিয়াস B2 এতটাই বিশাল যে এতে থাকা মিথানলের পরিমাণ ট্রিলিয়ন লিটার হিসেবে অনুমান করা হয়। এটা কয়েকশো আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, আমাদের পুরো সৌরজগতের তুলনায় অসংখ্য গুণ বড়। মানে যদি তুমি কল্পনা করো পুরো পৃথিবীর সব সমুদ্র মিলিয়েও এর তুলনায় কিছুই না। এই মেঘ আমরা চোখে দেখতে পাই না, কারণ এটি অন্ধকার গ্যাস ও ধূলিকণায় ভরা। বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এর ভেতরে অণুগুলোর সিগনেচার ধরেছে। প্রতিটি রাসায়নিক পদার্থ আলাদা ধরনের রেডিও তরঙ্গ ছড়ায়। সেই সিগন্যাল বিশ্লেষণ করেই তারা বুঝেছে সেখানে মিথানল আছে। নাম্বার 6, ভাবো তুমি যে পৃথিবী, তারা, গ্রহ, গ্যালাক্সি সবকিছু দেখছো, এগুলোই যেন পুরো মহাবিশ্ব, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি রহস্যময়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী পুরো মহাবিশ্বের মাত্র প্রায় 5% হলো স্বাভাবিক পদার্থ, যাকে আমরা অ্যাটমস দিয়ে তৈরি জিনিস হিসাবে চিনি। এই 5%-এর মধ্যে পড়ে সবকিছু, মানুষ, গ্রহ, সূর্য, গ্যালাক্সি, এমনকি তুমি এখন যা দেখছো সবই। কিন্তু বাকি অংশ, প্রায় 27% হলো ডার্ক ম্যাটার। এটা আমরা দেখতে পাই না, ছুঁতেও পারি না, আলো বিকিরণও করে না, কিন্তু এর অস্তিত্ব আমরা বুঝতে পারি তার মাধ্যাকর্ষণ প্রভাব থেকে। গ্যালাক্সিগুলো যেভাবে ঘোরে তা শুধুমাত্র দৃশ্যমান পদার্থ দিয়ে সম্ভব না, যেন অদৃশ্য কিছু তাদের ধরে রেখেছে, সেটাই ডার্ক ম্যাটার। আর সবচেয়ে অবাক করার মতো অংশ, প্রায় 68% হলো ডার্ক এনার্জি। এটা এমন এক অজানা শক্তি যা মহাবিশ্বকে ধীরে ধীরে নয়, বরং ক্রমাগত দ্রুত গতিতে প্রসারিত করছে। অর্থাৎ গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং সেই গতি সময়ের সাথে বাড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর বা বিস্ময়কর সত্যতা হলো, আমরা এখনো জানি না এই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি আসলে কি। আমরা মহাবিশ্বের মাত্র 5% বুঝি, আর বাকি 95% এখনো সম্পূর্ণ অজানা রহস্য। নাম্বার 5, সূর্যের ভেতরে প্রতি মুহূর্তে বিশাল শক্তির বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় সোলার ফ্লেয়ার। এর সাথে প্রায় বেরিয়ে আসে কোরোনাল মাস ইজেকশন, এক ধরনের চার্জ প্লাজমার বিশাল মেঘ, যা আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ছুটে যায়। যদি এই CME সরাসরি পৃথিবীর দিকে আসে, তখন শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা, জিওম্যাগনেটিক স্টর্ম। এই শক্তিশালী সোলার স্টর্ম পৃথিবীতে আঘাত করলে বিদ্যুৎ লাইনে অতিরিক্ত কারেন্ট তৈরি করে ট্রান্সফর্মার পুড়ে যেতে পারে, পুরো দেশ অন্ধকারে ডুবে যেতে পারে, GPS, টিভি, যোগাযোগ সবকিছু ভেঙে পড়বে, বিমান চলাচল পর্যন্ত বিপদ পড়তে পারে, আন্ডারসি কেবিল ও ডেটা সেন্টারগুলোতে বৈদ্যুতিক ঝড়ের প্রভাব পড়তে পারে, বিশ্বব্যাপী যোগাযোগও বন্ধ হয়ে যেতে পারে। 1859 সালে ঘটে গিয়েছিল বিখ্যাত ক্যারিংটন ইভেন্ট। তখন বিদ্যুৎ বা ইন্টারনেট ছিল না, কিন্তু টেলিগ্রাফ সিস্টেমে আগুন লেগে যায়, অপারেটররা শক খায়, আর আকাশে এমন অরোরা দেখা যায় যা ক্যারিবিয়ান পর্যন্ত পৌঁছেছিল। ভাবুন, যদি একই ঘটনা আজকের আধুনিক পৃথিবীতে ঘটে, পুরো বিশ্ব কয়েক সপ্তাহ বা মাসের জন্য ডিজিটাল অন্ধকারে ডুবে যেতে পারে। নাম্বার 4, পৃথিবীর চারপাশে আমরা যে মহাকাশ কল্পনা করি সেটা একেবারে পরিষ্কার শূন্য নয়, বরং সেখানে লাখ লাখ টুকরো ধাতু, ভাঙা স্যাটেলাইট, রকেটের অংশ ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে একসাথে বলা হয় স্পেস ডেব্রিজ বা মহাকাশ আবর্জনা। এই টুকরোগুলো অনেকগুলো এত ছোট যে চোখে দেখা যায় না, কিন্তু তাদের গতি এত বেশি যে এক একটা ছোট স্ক্রু বা পেন্টের টুকরো একটা সম্পূর্ণ স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে। ভাবুন, যেন বন্দুকের গুলির থেকেও দ্রুত গতিতে ছোট ছোট ধাতব কণা মহাকাশে ছুটে চলেছে। সমস্যাটা এখানেই শেষ হয় না। যখন এই আবর্জনাগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, তখন আরও হাজার হাজার নতুন টুকরো তৈরি হয়। এই নতুন টুকরোগুলো আবার অন্য স্যাটেলাইট বা আবর্জনার সাথে ধাক্কা খেয়ে আরও ভেঙে যায়। এইভাবে একটা ভয়ঙ্কর চেন রিয়াকশন তৈরি হতে থাকে, যাকে বলা হয় কেসলার সিনড্রোম। এই অবস্থায় পৃথিবীর কক্ষপথ এতটাই ভরে যেতে পারে যে নতুন স্যাটেলাইট পাঠানো প্রায় অসম্ভব হয়ে যাবে। GPS, ইন্টারনেট, আবহাওয়া পূর্বাভাস সবকিছু ঝুঁকিতে পড়বে, এমনকি ভবিষ্যতে মানুষের মহাকাশ ভ্রমণও বিপজ্জনক হয়ে উঠবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই প্রক্রিয়া শুরু হলে সেটা নিজে থেকেই চলতে থাকবে, থামানো খুব কঠিন। নাম্বার 3, আমরা যখন বলি সবকিছু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তখন বিষয়টা শুধু গ্যালাক্সির চলাচল নয়, বরং পুরো স্পেস বা স্থান নিজেই প্রসারিত হচ্ছে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত অবস্থা থেকে প্রসারিত হতে শুরু করে। কিন্তু এই বিস্ফোরণ কোনো নির্দিষ্ট জায়গায় হয়নি, এটা ঘটেছে সর্বোচ্চ একসাথে। ভাবুন, তুমি যদি একটা বেলুনের উপর অনেকগুলো বিন্দু এঁকে সেটাকে ফোলাও, বেলুন যত বড় হয়, প্রতিটি বিন্দু অন্য সব বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু বেলুনের উপর থাকা কোনো বিন্দুই বলতে পারবে না আমি কেন্দ্র, কারণ প্রসারণটা হচ্ছে পুরো পৃষ্ঠ জুড়ে, কোনো নির্দিষ্ট কেন্দ্র থেকে নয়।
ঠিক তেমনই মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সিগুলোকে দূরে সরে যেতে দেখছে। যদি তুমি মিল্কি ওয়ে বসে দেখো, মনে হবে সবকিছু তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আবার অন্য কোনো গ্যালাক্সি থেকেও একই দৃশ্য দেখা যাবে। এই পর্যবেক্ষণই প্রথম প্রমাণ করেছিল এডুইন হাবেল, যিনি দেখিয়েছিলেন যে দূরের গ্যালাক্সিগুলো যত দূরে তারা তত দূরে সরে যাচ্ছে, যাকে আমরা বলি হাবেলস ল। এটাই বোঝায় মহাবিশ্বের কোনো মাঝখান নেই, কোনো ধার নেই। এটা এমন এক বিস্তৃতি যেখানে প্রতিটি বিন্দুই সমান গুরুত্বপূর্ণ, আর প্রতিটি জায়গা থেকেই মনে হয় সবকিছু দূরে সরে যাচ্ছে। সবচেয়ে কঠিন অংশটা হলো আমাদের মস্তিষ্ক এমন কিছু কল্পনা করতে অভ্যস্ত নয় যার কেন্দ্র নেই। কিন্তু মহাবিশ্ব ঠিক তেমনই একটা সীমাহীন প্রসারণ, যেখানে কেন্দ্রের ধারণাটাই প্রযোজ্য নয়। নাম্বার 2, পৃথিবীর উপগ্রহ চাঁদ কেবল আমাদের রাতের আকাশে আলোকসজ্জা নয়, এটি পৃথিবীর জ্যোতিষশাস্ত্রীয় এবং প্রাকৃতিক ভারসাম্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার। কিন্তু কেন এটা হচ্ছে? এই ঘটনার মূল কারণ হলো ভূসাগরীয় জোয়ার এবং মাধ্যাকর্ষণীয় শক্তি। চাঁদ এবং পৃথিবীর মধ্যেই টানাপোড়েন সমুদ্রের জোয়ার সৃষ্টি করে, পৃথিবীর ঘূর্ণনকে ধীরে ধীরে ধীর করে। সেই শক্তির কিছু অংশ চাঁদকে ধাক্কা দেয়, ফলে চাঁদ আস্তে আস্তে দূরে সরে যায়। এই প্রক্রিয়া শতকরা অংশে ধীরে ধীরে কাজ করে, কিন্তু লক্ষণীয় যে এটি ধারাবাহিকভাবে চলছে। যে কোনো মানুষের জীবনকাল খুব ছোট এই পরিবর্তনের জন্য, কিন্তু মিলিয়ন বা কোটি বছরের মধ্যে এই ছোট ছোট পরিবর্তন জমা হয়ে পৃথিবীর রাতের দৈর্ঘ্য এবং চাঁদের অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে। রাতের আকার ও দৈর্ঘ্য কিছুটা পরিবর্তিত হবে। চাঁদ বড় বা ছোট দেখাবে না, কিন্তু তার কক্ষপথ আরও দূরে সরবে। জোয়ার এবং সমুদ্রপৃষ্ঠের আচরণেও পরিবর্তন আসতে পারে। নাম্বার 1, মহাকাশের শব্দ আমরা যেভাবে অনুভব করি তা মূলত বায়ুমণ্ডলে কণার কম্পন থেকে আসে। পৃথিবীতে শব্দ একটা তরঙ্গ হিসেবে বায়ুর কণার মাধ্যমে আমাদের কানে পৌঁছায়, কিন্তু মহাকাশে বায়ু বা গ্যাস প্রায় নেই, ফলে কোনো সাউন্ড ওয়েভ প্রচার করতে পারে না। এর মানে এমনকি বড় কোনো বিস্ফোরণ, যেমন একটি গ্রহাণু বা মহাজাগতিক ধ্বংসযজ্ঞ, আমরা শুনতে পারবো না। সিনেমা বা ভিডিও গেম দেখানো মহাকাশে বিস্ফোরণের বুম বা পাওয়ারফুল সাউন্ড শুধু দৃশ্যের নাটকীয়তা বাড়ানোর জন্য। বাস্তবে মহাকাশ একদম নীরব, ডেড সাইলেন্ট। যারা ভ্রমণ করছেন বা ভয়েজারের মতো মহাকাশযান পাঠিয়েছেন তারা দেখেছেন মহাজাগতিক নীরবতা করে নিস্তব্ধ, শুধু রেডিও, প্লাজমা বা চৌম্বক তরঙ্গকে রূপান্তর করে শব্দে আনা সম্ভব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।